হ্যাঁ, কোড ব্লকের মধ্যে কম্পাইলার সেট করা যায়। কোড ব্লক হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় আইডিই। তো এখানে যে কম্পাইলার দেয়া আছে সেটার নাম হচ্ছে জিএনইউ জিসিসি। তো এর বাইরে আমরা দেখছি যে কোড ব্লকের পাশাপাশি মানে সরি জিএনইউ জিসিসির পাশাপাশি আমরা এই বইয়ের মধ্যে দেখেছিলাম যেখানে C99 একটা কম্পাইলার আছে, সেখানে অ্যাডভান্স কিছু ইনস্ট্রাকশন বা অ্যাডভান্স কিছু মানে কিওয়ার্ড এই ধরনের কিছু বিষয় আছে। তো এখন আমরা চেষ্টা করব, দাঁড়াও তোমাদেরকে আমি একটু শেয়ার করি। তোমরা কি আমার কোড ব্লকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখন এখানে দেখো এই বড় সংখ্যাটা যেটা 2 টু দি পাওয়ার 63 মাইনাস 1 এর ইকুইভ্যালেন্ট নাম্বার আসে এইটা, আবার 2 টু দি পাওয়ার 64 এ আসে এইটা। তো এখন আমরা এইখানে যদি লং লং ইন্টিজার লিখি, জাস্ট আমরা এর আগে ইন্টিজার লিখতে পারতাম, এইটুকুই জানতাম, আমাদের রেঞ্জ ছিল ইন্টিজার জানা পর্যন্ত। এখন আমরা জানবো যে এই লং লং ইন্টিজার এই টাইপের যদি আমি ডিক্লারেশনের সময় ব্যবহার করি, এই কোয়ালিফায়ারটা লং লং ডাবল লং, লং ইন্টিজার জানি কিন্তু লং লং লিখে আমি এত বড় সংখ্যাকে দিয়ে আমি ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, এখন এই লং লং ইন্টিজার প্রিন্ট করার জন্য এখানে এই L64D এই ধরনের এখানে আমার % ডি এর পরিবর্তে আমাকে লিখতে হবে যে %I64D এইভাবে লিখতে হবে। এটা এল না, এটা আই। তো এখানে আমরা যখন এটা প্রিন্ট করতে চাইবো তখন এই সংখ্যাটা প্রিন্ট হবে। ঠিক আছে, কিন্তু আমার এই 2 টু দি পাওয়ার 64 এই সংখ্যাটা প্রিন্ট হবে না, এই সংখ্যাটা সে ভুলভাল রেজাল্ট দিবে। এখন দেখি আমরা এটা রান করলে কি আসে। দেখো এখানে এই যে উপরের সংখ্যাটা প্রিন্ট হয়েছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক স্ক্রিনটার মধ্যে দেখো এই আউটপুট লাইনটায় যে ভ্যালুটা দেয়া আছে এটা প্রিন্ট হয়েছে, বাট এই নিচের যে মানে বিগ সাইজের একটা ইন্টিজার আছে সেটাকে কিন্তু আমরা প্রিন্ট করতে এখানে পারিনি বা হয়নি। ঠিক আছে, উল্টাপাল্টা রেজাল্ট আসছে। তাহলে আমরা এখানে যদি বড় সাইজের কোনো ইন্টিজার ভ্যালু নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন কখনো পড়ে, তখন আমরা এই লং লং কোয়ালিফায়ার ব্যবহার করার চেষ্টা করব। তো আপাতত লাস্ট ক্লাসের সলিউশনটা আমি কিছুটা বললাম, তোমরা এরপর ট্রাই করবা। এখন আমরা আসি একটা ভেরিয়েবল প্রোগ্রামের মধ্যে কি কি জায়গায় ডিক্লেয়ার করা যায়, কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই সংক্রান্ত কিছু বিষয়। আমরা কিন্তু মানে কোর কোর্সের মধ্যে ঢুকে গেছি, যে জিনিসগুলি আমাদের একটু ভালো করে আয়ত্তে না আনলে আমরা প্রোগ্রাম লিখতে পারবো না। কারণ যদি কারো ইন্টারেস্ট থাকে বা চেষ্টা করো নিজেকে একটু এটার সাথে জড়াতে, তখন এই বিষয়গুলি ভালো করে আয়ত্তে আনতে হবে। তো ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা দেওয়া, সেটা আমরা বুঝি। ভেরিয়েবলের যে ঘোষণাটা আমাদের প্রোগ্রামের মধ্যে দেওয়ার প্রয়োজন, কেন প্রয়োজন সেটা আগে আমি বলছিলাম। যে একটা প্রোগ্রাম লিখতে হলে সেই প্রোগ্রামের মধ্যে কি ধরনের ভেরিয়েবল ব্যবহার করব বিভিন্ন অপারেশনের জন্য, সেটা আমার ব্যবহারের পূর্বেই ঘোষণা দিতে হবে। ঠিক আছে, জাস্ট এই ঘোষণাটার মানে হচ্ছে সে কম্পাইলারটাকে বলে দিবে যে আমার এই নামে একটা ভেরিয়েবল আছে এবং এই ভেরিয়েবলটা কি ধরনের ডাটা হোল্ড করবে সেইটা আমাকে সে মানে কম্পাইলারকে জানিয়ে দিতে হবে। দ্যাট মিন্স আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, একটা ভেরিয়েবলের নাম লাগবে আর একটা হচ্ছে ডাটা টাইপ লাগবে। এই দুইটা জিনিস ম্যান্ডেটরি। ঠিক আছে, এখন এখানে নরমালি আমাদের ডাটা টাইপ বিভিন্ন ধরনের আছে। তো আমরা মানে ডিক্লারেশন করা যায় বিভিন্ন টাইপের ডাটা। তো সেক্ষেত্রে প্রাইমারি ডাটা যেগুলি আছে, সেই প্রাইমারি ডাটার মধ্যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এইগুলি হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ। প্রাইমারি ডাটা টাইপের ডিক্লারেশনটা নরমালি আমরা যেভাবে আগে করতাম সেইভাবেই করব।
টাইপ লিখবো, ভেরিয়েবলের নাম লিখবো, টাইপ লিখবো, ভেরিয়েবলের নাম। যদি একাধিক ভেরিয়েবল হয়, একাধিক ভেরিয়েবল হলে এখানে একাধিক ভেরিয়েবল কমা দিয়ে দিয়ে আমরা লিখে শেষ করব। জাস্ট আমরা একসাথে ইচ্ছা মতো যত খুশি তত ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, শর্ত একটাই, তার টাইপ থাকতে হবে, নাম থাকতে হবে। আমি সেই সমস্ত ইচ্ছা মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে আমি করতে পারি, মেমোরি আমার দখল করবে, কিন্তু আগে আমার বুঝতে হবে কতগুলি ভেরিয়েবল আমি আমার প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহার করব। আমার যে নির্দিষ্ট কাজ করার প্রয়োজন, সেই কাজটা করতে আমার ঠিক কতগুলি ভেরিয়েবল প্রয়োজন, সেই সংখ্যাটা আগে আমাকে অনুমান করতে হবে বা হিসেব করতে হবে। আগে আমাকে খাতার মধ্যে নিজের অথবা নিজের ব্রেইনের মধ্যে ক্যালকুলেশন করে তারপরে আমার কোডটা লিখতে হবে। এইটা হচ্ছে সেইটা। ইন্টিজার টাইপের ভেরিয়েবল একটা এখানে লিখলাম, ইন্টিজার দুইটা ভেরিয়েবল এখানে লিখলাম। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার এই তিনটা ভেরিয়েবল কি একত্রে আমি এক জায়গায় ডিক্লেয়ার করতে পারি? ডেফিনেটলি পারি। যে ইন্টিজার কাউন্ট কমা দিয়ে নাম্বার কমা দিয়ে টোটাল একবারে ডিক্লেয়ার করতে পারি। এইখানে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডাবল। ও তোমাদের এখানে একটা জিনিস বলে নেই, যে উপরে আমরা এই একটা লিস্ট দিয়েছিলাম, এইখানে একটা লিস্ট দিয়েছিলাম যে সাইজ এন্ড রেঞ্জ অফ ডাটা টাইপ অন 16-বিট মেশিন। এখান থেকে জানবো কি ধরনের কোয়ালিফায়ার সহ ডাটা টাইপ ডিক্লেয়ার করা যায়। ক্যারেক্টার, আনসাইন্ড ক্যারেক্টার, সাইন্ড ক্যারেক্টার, ইন্টিজার, সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, শর্ট, এটসেট্রা। এরপরে দেখো এইখানে এই তিনটা যে ডাটা টাইপ রয়েছে, এই তিনটা জিনিস মূলত দশমিক বা ভগ্নাংশ ডাটা হোল্ড করার জন্য ব্যবহার হয়। কি বললাম? এই তিনটা ফ্লোট, ডাবল, লং ডাবল, তিনটাই তোমার ভগ্নাংশ ডাটা, দশমিক ডাটা জমা করার জন্য ব্যবহৃত হবে। আবার এইখানে 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 এই যে ইন্টিজার, এইগুলি সব ইন্টিজার টাইপের ডাটা জমা রাখার জন্য ব্যবহার হবে। ঠিক আছে? আর শুধুমাত্র অ্যালফাবেট রাখার জন্য এইখানে ক্যারেক্টার লিখলেই আমাদের হবে, সব ওখানে আমাদের ভ্যারিয়েশন জানার দরকার নেই। তাহলে এখন আমার যদি খুব বড় সাইজের ইন্টিজার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম এইখানে যা উল্লেখ করা আছে তার বাইরেও একটা জানলাম, সেটা হচ্ছে লং লং, সেটা হচ্ছে লং লং। কিন্তু আমরা যদি এই বড় সাইজের ইন্টিজার, অত বড় সংখ্যা যদি না লাগে, কখনো যদি ডিল করতে প্রয়োজন না হয়, তখন আমরা এই সাইন্ড লং ইন্টিজার বা নরমাল লং ইন্টিজার তুমি ডিক্লেয়ার করলেও হবে, সেখানে তোমার অনেক বড় সাইজের ডাটা ডিল করা যাবে। আর ফ্লোট টাইপের যদি আমাদের ভগ্নাংশ অনেক বড় ডাটা হয়, ভগ্নাংশ ডাটা, সেখানে আমরা লং ডাবল ডিক্লেয়ার করলে এটা খুব বিগ সাইজের নাম্বার হোল্ড করতে পারে। তবে তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, যে ইন্টিজার আর ফ্লোট এর মধ্যে পার্থক্য তো শুধুমাত্র দশমিকে। সো তোমরা যদি কখনো কোনো বড় নাম্বার নিয়ে প্রোগ্রাম করতে হয়, তাহলে তোমরা লং ডাবলটা ইউজ করবা, তাহলে তোমরা লং ডাবলটা ইউজ করবা। দশমিকের পর যা থাকলো তো থাকলো, না থাকলে নাই, আমাদের দশমিকের পূর্বের অংশটা নিলেই হয়ে যাবে, সেটা আমাদের ইন্টিগ্রাল বা পূর্ণ পার্ট হিসেবে কাজ করবে। হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাদের এখান থেকে একটা ট্রিক্স আমরা জেনে নেব, যদি প্রোগ্রামের মধ্যে খুব বড় সাইজের ডাটা তোমার কখনো অপারেশনের জন্য প্রয়োজন পড়ে, তখন সেখানে আমরা ইন জেনারেল লং ডাবলটা ডিক্লেয়ার করব। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা এই যে ডাটা টাইপের ইলাবোরেটেড ফর্ম এখানে দেয়া আছে, ফ্লোটিং পয়েন্ট, এক্সটেন্ডেড ডাবল প্রিসিশন, ফ্লোটিং পয়েন্ট, এই যে ভিন্ন ভিন্ন ভাবে এদেরকে ইলাবোরেট ভাবে দেয়া আছে। কিন্তু আমরা যদি এই ইলাবোরেটেড ফর্ম বুঝলাম, কিন্তু প্রোগ্রামে লেখার সময় কি আমি ক্যারেক্টার মানে ক্যারেক্টার লিখবো? না, প্রোগ্রামের মধ্যে CHAR, স্মল লেটার, সব স্মল লেটার, এইগুলি আমার লিখতে হবে। আমরা প্রোগ্রামের মধ্যে যেভাবে টাইপ করব সেটা এখানে দেখানো হচ্ছে, প্রোগ্রামের মধ্যে যেভাবে আমরা টাইপ করব সেভাবে দেখানো হচ্ছে। যদি ডাবল টাইপের ডাটা ডিফাইন করতে হয় তাহলে ডাবল লিখলেই হবে, যদি ফ্লোটিং মানে লং ডাবল হয় তাহলে লং ডাবল লিখতে হবে। এখানে এখানে ফ্লোটিং পয়েন্ট তোমার লেখার দরকার নেই, এক্সটেন্ডেডটাও লেখার দরকার নেই। আনসাইন্ড ইন্ট, আনসাইন্ড শর্ট ইন্ট, দ্যাট মিন্স এগুলি সব কিওয়ার্ড। আনসাইন্ড একটা কিওয়ার্ড, শর্ট একটা কিওয়ার্ড, ইন্ট একটা কিওয়ার্ড। এখানে আমাকে যা লিখতে হবে সব এই সি এর স্পেসিফাইড যে কিওয়ার্ড আছে সেই অনুসারে লিখতে হবে। এখন এখানে আমাদের এই এক্সাম্পলের মধ্যে
এখানে একটা প্রোগ্রামের মধ্যে কি কিভাবে আর কি আমরা ডিক্লেয়ার করব সেটা দেখানো হচ্ছে। যে নরমালি আমার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে মেইন থাকবে, মেইনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তারপরে শুরুতেই আমাদের এই মেইন ফাংশনের মধ্যে যতগুলি ভেরিয়েবল নিয়ে কাজ করার প্রয়োজন পড়বে সবগুলি ভেরিয়েবলকে আমি এখানে ডিক্লেয়ার করে দেব। ফ্লোট হোক, ক্যারেক্টার হোক, ইন্টিজার হোক, ডাবল হোক, লং ডাবল হোক, যত ধরনের ভেরিয়েশন আমার এখানে প্রয়োজন পড়বে সবগুলি আমি এখানে ডিক্লেয়ার করে দেব। প্রথমেই আমরা ডিক্লেয়ার করে নেব, কারণ কি প্রথমে আমরা ডিক্লেয়ার না করলে পরবর্তীতে যখন আমি এই ভিতরে ব্যবহার কম্পিউটেশনের মধ্যে যখন আমি ব্যবহার করতে চাইবো তখনই সে আমাকে একটা এরর দিবে, কারণ সে এই ভিতরে যখন আমি লিখলাম তখন সে বুঝতে পারলো না যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। এখানে দেখো সব ধরনের মানে যতগুলি ভেরিয়েবল আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে সবগুলি উপরে ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে, আমরা এখানে এই অ্যাডজেক্টিভ বা কোয়ালিফায়ার, শর্ট, লং, আনসাইন্ড এগুলি আমরা ব্যবহার করব। যেখানে আমরা সরাসরি ইন্টিজার টাইপের ডাটা আছে সেখানে সামনে ইন্টিজার না লিখলেও চলবে। যদি শর্ট লিখি তাহলে সেটার বাই ডিফল্ট বুঝে নেবে শর্ট ইন্টিজার, লং লিখলে বুঝতে হবে লং ইন্টিজার, আনসাইন লিখতে হবে, আনসাইন লিখলে বুঝতে হবে এটা আনসাইন ইন্টিজার। আনসাইন শব্দটা কিন্তু ক্যারেক্টারের আগেও বসে, কিন্তু এখানে আমার আনসাইন লিখলে সেটা শুধুমাত্র ইন্টিজার বুঝবে। ঠিক আছে, কিন্তু যদি আমি ক্যারেক্টার হিসাবে কোনো আনসাইন লিখতে চাই, মানে ক্যারেক্টার টাইপের ডাটাকে যদি আনসাইন করতে চাই তাহলে অবশ্যই সেটাকে আনসাইন ক্যার লিখতে হবে। কিন্তু তুমি যদি ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করতে চাও তাহলে সেখানে শুধুমাত্র আনসাইন লিখলে সেটাকে ইন্টিজার হিসেবে ডিফাইন করবে। যার মানে এখান থেকে আমরা এইটুকু ক্লিয়ার হতে পারি, যদি কখনো কোনো জায়গায় আমরা ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করতে চাই তাহলে সেটা যদি লং ইন্টিজার হয় তাহলে শুধু লং লিখলেও সেটা ইন্টিজার আকারেই ব্যবহৃত হবে, সেখানে সামনে ইন্টিজার লেখার প্রয়োজন নেই। আনসাইন লিখলে সেটা আনসাইন ইন্টিজার বুঝবে, সেখানে ইন্টিজার লেখার প্রয়োজন পড়বে না। তবে আমরা সবসময় আনসাইন ইন্টিজার, লং ইন্টিজার, শর্ট ইন্টিজার এইভাবেই লিখে অভ্যস্ত হব, কারণ কোয়ালিফায়ার এবং টাইপ দুইটাই আমরা ডিক্লেয়ার করে অভ্যস্ত হব। এক্সেপশনটা আমাদের যাব না, এক্সেপশনটা আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, এখানে এগুলি তোমাদের টাইপ ডেফট জানার দরকার নেই। টাইপ ডেফট একটা ডিফারেন্ট আঙ্গিকের, এটা ব্যক্তিগতভাবে যদি কেউ ইন্টারেস্ট ফিল করো তাহলে তোমরা পড়ে নিতে পারো, কিন্তু তোমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত এটা আমি রাখছি না, এটা বাদ। এখন এইখানে একটা বিষয় আছে স্টোরেজ ক্লাস। আমি একটা ভেরিয়েবল প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করলাম, এখন সেই ভেরিয়েবলটা কোন জায়গায় ডিক্লেয়ার করলাম, কারণ বিভিন্ন জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, সেই ডিক্লেয়ার করার লোকেশন অনুসারে এটা কিভাবে জমা করবে, মানে ডাটাগুলি জমা করার পর এটা কতক্ষণ থাকবে স্থায়িত্ব, এই সমস্ত কিছু বিষয়াদি আছে। মানে আমি যে জায়গায় ডিক্লেয়ার করব, একটু আগে আমি বলছি মেইনের পরে সব ডিক্লেয়ার করে ফেলবো, মেইনের পরে ডিক্লেয়ার করে ফেলবো। এর পাশাপাশি আরো একটু কথা বলেছিলাম যে মেইন ফাংশনের মধ্যে, মেইন ফাংশন বলতে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা, এইটুকু হচ্ছে মেইন ফাংশন। এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যতগুলি ভেরিয়েবল আমার কম্পিউটেশনের জন্য প্রয়োজন পড়বে সবগুলি ভেরিয়েবলকে এই ব্র্যাকেটের পরপরই আমাকে ঘোষণা করতে হবে। যার মানে এই কথা থেকে একটা বোঝা যায়, যদি এই দুই ব্র্যাকেটের বাইরে আমার কখনো কোনো কাজ করতে হয় তখন আমার এই সেকেন্ড ব্র্যাকেটের শুরুতে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেইটার কাজে আসবে না। কি বলছি আমি এখানে কথাটা, যে কিছুক্ষণ আগে বলছি যতগুলি ভেরিয়েবল মেইন ফাংশনের মধ্যে আমরা ব্যবহার করতে চাই সব ভেরিয়েবল গুলিকে মেইনের পরবর্তী সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট যেখানে সেখান থেকে আমরা ডিক্লেয়ার করব। ওকে, আর এই ডিক্লেয়ার্ড ভেরিয়েবলের জীবন পরিধি বা পরিচালন সেটা শুধুমাত্র এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ। এই দুই ব্র্যাকেটের বাইরে এই মেইনের মধ্যবর্তী ডিক্লেয়ার্ড করা ভেরিয়েবলের কোনো ভূমিকা থাকবে না। যার মানে এই বাইরে যেহেতু থাকবে না সেক্ষেত্রে এটাকে আমরা লোকাল বলতে পারি। এই ভেরিয়েবলটা স্থানীয় ভেরিয়েবল, জাস্ট যেখানে আমি ঘোষণা করলাম ওর জন্যই তাকে ব্যবহার করতে হবে, এইটা আমি এর বাইরে এই দুই বাউন্ডারির বাইরে কখনো টেনে নিতে পারবো না। যার মানে এই ভেরিয়েবলের জীবন স্টার্ট হয় এখানে আর জীবনের সমাপ্তি ঘটে এই ব্র্যাকেটে। হ্যালো স্টুডেন্টস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার।
আমি যে তোমরা জি স্যার বলো, এত ম্লান ভাবে বলো, আসলে কি তোমরা বুঝতে পারতেছো না? সিলেবাস বাড়াচ্ছি আর তোমরা নীরবে নিভৃতে নিয়ে যাচ্ছ যে ঠিক আছে সিলেবাস বাড়তেছে, বাড়বে, সমস্যা নেই, করে নেব না। হ্যালো, ঘটনা কি তাই? ফাহিম, ফাহিম কি আছো? মিজান, জি স্যার, আছি স্যার। ফাহিম কোথায় আছে? না জুমে ঢুকেও ঘুমিয়ে পড়েছে? ফাহিম রেদওয়ান, জি স্যার, আমি আছি স্যার, ক্লাসে ছিলাম স্যার। না অনেক কয়েকবার নক করলাম তো তোমাকে শোনা যাচ্ছিল না, তো পরে মনে হলো যে তুমি জুমে ঢুকে ঘুমিয়ে পড়েছো। স্যার আমি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ফেস করতেছি স্যার, এর জন্য একটু সমস্যা হচ্ছে স্যার। স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, এই দুমকিতে স্যার খুব একটা ভালো নেট পাওয়া যাচ্ছে না, যার কারণে স্যার মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে পড়ছে। যাক, আমি তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের লোকাল যে মানে আমি এই ভেরিয়েবলটার জীবন পরিধি বা জীবন পরিচালন কতটুকু হবে সেটা বলছিলাম। যে এই ব্র্যাকেটের পরে যাদেরকে ডিক্লেয়ার করছি তার জীবন শেষ এখানে, এর বাইরে যদি কোথাও কোনো জায়গায় থাকে তাকে আমি ডিক্লেয়ার মানে ব্যবহার করতে পারবো না। উপরে একবার ডিক্লেয়ার করার পরে সেটাকে আমি ব্যবহার করতে পারবো না। যদি আমার ওই নামের ভেরিয়েবল আবার ব্যবহার করতে হয় বা করতে চাই, তাহলে সেখানে আবার এখানে ডিক্লেয়ার শুরু করতে হবে। যেমন উপরে যে আই ডিক্লেয়ার করেছিলাম, এখানে যে আই ডিক্লেয়ার করেছিলাম, এই আই সেটার ফিনিশ হয়ে গেছে, এখানে ভ্যানিশ হয়ে গেছে। আবার ওই আইটাকেই যদি আমি আবার মানে প্রয়োজন পরে করতে চাই, তাহলে আমি আবার এখানে তার নতুন করে জন্ম দিলাম। এই ব্র্যাকেট শেষ, উপরের আই শেষ, এই ব্র্যাকেট শুরু, এখানে আবার নতুন করে আইকে জন্ম প্রদান করলাম, এখানে সে জন্মগ্রহণ করলো, আবার এখানে তার শেষ হয়ে গেল। যার মানে এই ভেরিয়েবলটাকে এইটুকুর মধ্যে আমার কাজ বাজ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, কিছু কিছু ভেরিয়েবল আমার প্রয়োজন পড়বে যে এই টোটাল প্রোগ্রামটার সে মেইন বলো, এই মেইনের বাইরে বলো, আরো বাইরে বলো, সব জায়গায় তাকে আমি মানে জীবন্ত রাখতে চাই, সে জীবিত থাকবে, সব জায়গায় তার অ্যাক্টিভিটিস থাকবে। সেই জন্য তাকে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে তাকে আমার ডিক্লেয়ার করতে হবে জাস্ট বিফোর দ্য মেইন, জাস্ট বিফোর দ্য মেইন। আমাকে মেইন ফাংশন ডিক্লেয়ার করার আগে যদি আমার কোথাও কোনো ভেরিয়েবল বা কোনো ফাংশন ডিক্লেয়ার করি, দ্যাট ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল সেকশন। এটা বিশ্বজনীন। গ্লোবাল মানে হচ্ছে যে আমার মেইন বা এর বাইরে অন্য যদি কোনো ফাংশন থাকে, সব ফাংশনেই আমরা এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? The storage class decide the portion of the program within which the variables are recognized. Consider the following example. এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার কোন জায়গায় আমার ভেরিয়েবলটাকে রিকগনাইজ করব, কোন কোন পরিসরে সে পরিচালন করবে সেইটা। তো এখন আপাতত আমরা গ্লোবাল এবং লোকাল এই দুইটা জিনিস বুঝতে পেরেছি। গ্লোবাল এবং লোকাল দুইটা জিনিস বুঝতে পেরেছি। এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, লোকাল মানেই লোকালিটিতে জন্ম সেখানেই শেষ। গ্লোবাল মানে হচ্ছে একটা এমন জায়গায় জন্মগ্রহণ করলো যে সমস্ত প্রোগ্রামের মধ্যে তার পরিচালন থাকবে, সমস্ত প্রোগ্রামের মধ্যে সে বিচরণ করতে পারবে। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যার মানে যদি কখনো কোনো ভ্যারিয়েবলকে আমার সব জায়গায় ব্যবহার করতে হয় এবং আপডেটেড মান আকারে, তখন সেটাকে আমি বিফোর মেইন ডিক্লেয়ার করব। এখন দেখো, এই যে বিফোর দ্য মেইন এইটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল সেকশন, এবং সমস্ত প্রোগ্রামের ফাংশনের মধ্যে এটা অ্যাক্টিভেট থাকবে, এবং এইটাকে এক্সটার্নাল ভেরিয়েবলও বলা হয়, এটাকে এক্সটার্নাল ভেরিয়েবলও বলা হয়। আবার ভেরিয়েবল এখানে আই, ব্যালেন্স, সাম, এটাকে বলা হবে লোকাল, লোকাল ভেরিয়েবল। কারণ কি, এই সাম, আই, ব্যালেন্স এরা সব লোকালিটিতে ডিক্লেয়ার্ড হয়েছে। কে কে লোকালিটি ডিক্লেয়ার্ড হয়েছে? মেইনের মধ্যে আই এবং ব্যালেন্স, ফাংশনের মধ্যে ফাংশন 1 এর মধ্যে আই এবং সাম। যেখানে আই
দুইটা জায়গায় ডিক্লেয়ার করেছি এবং দুইটা জায়গায় ডিক্লেয়ার করলে কোনো সমস্যা নেই, তবে একটা ফাংশনের মধ্যে এক নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না, যার মানে এই ইন্টিজার i, আমি লিখতে পারবো না। হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? যে আমরা কখনোই সেম নামের ভেরিয়েবল একটা স্কোপের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে দুইবার ডিক্লেয়ার করতে পারবো না। আমি এইখানে গ্লোবাল ভেরিয়েবল m নামে দুইবার ডিক্লেয়ার করতে পারবো না, ঠিক আছে? এটাকে আমার ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে এবং সেগুলি শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে বা অ্যালাইভ থাকবে ইনসাইড দ্য ফাংশনস, ঠিক আছে? এখন এখানে আরো কয়েকটা ক্যাটাগরি আছে। এই অটো ইন্টিজার, এইটা শুধুমাত্র লোকাল ভেরিয়েবল। এই লোকালে যা ডিক্লেয়ার করা হবে লোকাল ভেরিয়েবল, এটা অটো, বাই ডিফল্ট অটো। সমস্ত লোকাল ভেরিয়েবল হচ্ছে অটো। 4 ধরনের এই ডিক্লারেশন প্লেস আছে বা 4 ধরনের ডিক্লারেশন ক্লাস আছে, মানে স্টোরেজ ক্লাস, যেটা অনুসারে আমরা ভেরিয়েবল কি ইউজ করতে পারি। অটোটা হচ্ছে সমস্ত লোকাল ভেরিয়েবল গুলি অটো, আর সমস্ত গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্ন, ঠিক আছে? এই কিওয়ার্ড এক্সটার্ন। আবার এখন এখানে একটা এক্সাম্পল তোমাদেরকে বলবো, সেই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে যদি কখনো কোনো ফাংশন, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, লোকাল ভেরিয়েবলের পূর্বে যদি স্ট্যাটিক লিখি, তখন খেয়াল করো আমি একটা কথা বলছি এখানে, লোকাল ভেরিয়েবল বাই ডিফল্ট অটো, যার মানে এইখানে এই ভেরিয়েবলটা অটো, এটাও অটো, এটাও অটো, শুধুমাত্র এই টোটাল যে কয়টা ভেরিয়েবল আছে তার মধ্যে এই ইন্টিজার m এটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্ন। তাহলে আমরা এই দুইটা ক্লাস ক্লিয়ার বুঝতে পারলাম যে যদি কখনো আমার লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যদি কিছু পিছনে আমার লেখা না থাকে, তাহলে এটা বুঝতে হবে অটো ইন্টিজার, অটো ইন্টিজার। আর এই গ্লোবালে যদি ইন্টিজার লিখি তাহলে এটা হচ্ছে এক্সটার্ন ইন্টিজার, এক্সটার্ন ইন্টিজার। এর ব্যতিক্রম যদি কিছু আমার করতে হয় তাহলে সেটা উল্লেখ করে দিতে হবে। যেরকম স্ট্যাটিক শব্দটা আমরা নিচে যে দেখলাম, এই স্ট্যাটিক শব্দটা মূলত লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? আমরা যখন এইখানে আসব, এই টোটাল প্রোগ্রামটা রান করার জন্য যখন আমরা এখানে আসব, তখন এই ভেরিয়েবলটা প্রত্যেকবারই নতুন করে জন্ম হবে। কিন্তু আমি যদি এখানে স্ট্যাটিক দেই, তাহলে যে কয়বার আমরা এখানে আসব সেই কয়বার আপডেটেড অবস্থায় এখান থেকে ভ্যালুটা নেওয়া হবে। যার মানে একবার প্রোগ্রাম রান করার পরে স্ট্যাটিক যদি এখানে ডিক্লেয়ার করা থাকে, তাহলে একবারই মাত্র প্রোগ্রামটার মধ্যে একবারই মাত্র ইন্টিজার i এর জন্ম হবে এবং প্রত্যেকবারই সেখানে আপডেট হবে। যাক, এটা আমরা একটা প্রোগ্রাম রান করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বলবেন যে বান্দা হয়ে গেল। হ্যালো, আমার কোড ব্লকের স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, আমরা এখানে দেখো ওই প্রোগ্রামটাই এখানে লেখার চেষ্টা করেছি। এইখানে এই অংশে যে কয়টা আমি ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ভেরিয়েবল, দ্যাট মিন্স এই ইন্টিজার সি হচ্ছে গ্লোবাল, ঠিক আছে? এখন এই ইন্টিজার মেইনের মধ্যে ঢোকার পর এই যে দুইটা জিনিস আমি লিখছি, এই জিনিস দুইটা হচ্ছে লোকাল। লোকাল। এখন তোমরা এইখানে এই জিনিসটা সম্পর্কে এখন পর্যন্ত জানো না, একটু কেয়ারফুল হও, দেখো এই জিনিসটা বোঝা যায় কিনা। আমরা কখনো কোনো কাজ যদি
করার ক্ষেত্রে দেখি যে সেই কাজটা বারংবার করতে হচ্ছে, একটা মানে টোটাল সিস্টেমের মধ্যে যদি এরকম চিন্তা করা হয়, তোমাদের এক্সাম্পলটা এরকম হবে যে ধরে নাও তোমাদের সিআর দায়িত্বপ্রাপ্ত হলো যে প্রত্যেকদিন এসে তাকে রুম খুলে, মানে রুমের চাবি, তো ল্যাবের চাবি তার কাছে দেওয়া আছে, ল্যাবের অ্যাপারেটাস রেডি করতে হবে। ল্যাবের অ্যাপারেটাস রেডি করার জন্য সে কিছু প্রসিডিউর মেইনটেইন করবে। এখন প্রসিডিউর মেইনটেইন করার জন্য যে সময়টা লাগছে সে সবার আগে তাহলে আসতে হবে। এখন সে সিআর মনে করলো কি না, আমার এটার জন্য একটু বারবার একই কাজ করতে হচ্ছে, একই প্রসেস, এখানে কোনো ভ্যারিয়েশন নাই, আমি একটা কাজ করব, আমি ডিন স্যার বা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে একজন এমএলএসএস কে দায়িত্ব দিব যে সেজন্য তার দায়িত্বে এই কাজটা করে রাখে। আমি শুধু যেদিন খোলা লাগবে আমার ফোন পেলেই সে শুধু এই অংশের কাজটুকু করে দিবে। হ্যালো, এক্সাম্পলটা কি বোঝা যাচ্ছে আমি কি বলার চেষ্টা করছি? হ্যালো, ধরে নাও তোমাদের মধ্যে সিআর কে তোমাদের যে কোনো একটা ল্যাবরেটরির দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তোমাদের ক্লাস শুরুর আগে এই ল্যাবটা রেডি করে রাখবা, ল্যাবটা রেডি করে রাখবা, ল্যাব খুলে ল্যাবের অ্যাপারেটাস গুলি রেডি করে ক্লাসের উপযুক্ত করে রাখবা। এখন সিআর দেখলো যে এই কাজের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন নাই, বা এই কাজটা আমি আসলে করতে গেলে সময় বেশি লাগে, বা আমার অন্যান্য কাজে কমপ্লেক্সিটি তৈরি হয়ে যায়, জটিলতা হয়ে যায়, যে ক্লাসে আসার 1 ঘন্টা আগে আমাকে, সবাই ক্লাসে 1 ঘন্টা পরে আসবে, আমি 1 ঘন্টা আগে এসে এইগুলি করব, আমার ক্লাসে রেডি হতে দেরি হয়, নাস্তা খেতে দেরি হয়, কমপ্লেক্সিটি হয়ে যায়। তো তখন সিআর প্ল্যান করলো যে না, এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, এই জটিলতা কমপ্লেক্সিটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে, ডিপার্টমেন্টের একজন এমএলএসএস আছে তার সাথে চুক্তি হলো যে আমি আপনাকে যখনই ফোন দিব তখনই আপনি ল্যাবটা খুলে ওই জিনিসপত্র রেডি করে রাখবেন। হ্যাঁ, তুমি ইনস্টা ফোনের মধ্যে বলে দিবা যে আজকে এই ল্যাবটা করব, সুতরাং এই ল্যাবের আপনি অ্যাপারেটাস রেডি করে রাখেন। তাহলে বিষয়টা হচ্ছে ল্যাব রেডি করার জন্য দায়িত্বপ্রাপ্ত সিআর হচ্ছে মেইন। এখন সে মেইন নিজে যদি সমস্ত অ্যাপারেটাস রেডি করে কাজ করতে চায় তাহলে তার কিছু কমপ্লেক্সিটি তৈরি হয়। সে কি করবে, সেই কমপ্লেক্সিটিটা অ্যাভয়েড করার জন্য সে আরেকজনকে ধার করবে, ভাড়া করবে, বা অন্য আরেকটা সিস্টেমের মাধ্যমে কাজটাকে পাইয়ে নিবে। সেজন্য সে এমএলএসএস কে হায়ার করবে। এই হচ্ছে এমএলএসএস। তাকে সে যে নির্দেশনা দিবে বা যা দিয়ে এমএলএসএস কাজটা সম্পন্ন করবে সেইটা এইখানে উল্লেখ করা থাকবে যে আজকে আপনি এই কাজ করবেন, তার ম্যাটেরিয়ালস এই। সিআর শুধুমাত্র এই ভিতরে বসে কল করবে, একটা ফোন করছে, ফোন করার পরই কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে কোথায়? এমএলএসএস এর জায়গায়। এমএলএসএস কাজ শুরু করে দিয়েছে। এমএলএসএস কাজ শুরু করে যখন কাজ কমপ্লিট হয়ে গেছে তখন সে সিআর কে মেসেজ দিছে, সিআর কে মেসেজ দিছে যে হ্যাঁ আপনি যে আমাকে নির্দেশ দিয়েছিলেন কাজ শেষ, কাজ শেষ। সিআর তখন বলল যে ল্যাব ইজ ওকে। যার মানে আমি এতক্ষণের কথাবার্তা থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো গিয়ে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন কোনো প্রোগ্রাম তৈরি করতে চাইবো তখন মেইনের মধ্যে, মেইনের মূল বডির মধ্যে, দ্যাট মিনস এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যে যদি সব কাজগুলি লিখতে চাই তখন এই মেইন প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। এর জন্য এটার থেকে ছোট ছোট অংশ ভাগ করে, কাজ ভাগ করে দিয়ে সেই ভাগকৃত অথরিটির কাছ থেকে কাজ বুঝে নেব মেইন থেকে। বুঝতে পারলাম? মানে মেইন হচ্ছে সিআর, তো সে কাজ ভাগ করে দিল সামকে। সাম কি জিনিস? সে এইটার কাজ হচ্ছে যে দুইটা সংখ্যাকে যোগ করে দেওয়া। সামের কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করে দেওয়া। সে যোগ করার জন্য কি করবে? তাকে অর্ডার দিল, অর্ডার পেয়ে এই সাম পোরশন কাজ শুরু করে দিল, শুরু করে দিয়ে কাজ শেষ করে রেজাল্ট হিসেবে যা পেল সেটা আবার এখানে রিটার্ন করলো। ঠিক আছে, ব্যাক করলো। বুঝতে পারলাম? ঠিক একইভাবে এখানে আমরা যদি
সাবট্রাক্ট করতে চাই, মাল্টিপ্লাই করতে চাই, ডিভাইড করতে চাই, দুইটা সংখ্যার ভাগফল কত, গুণফল কত, যোগফল কত, সেগুলি আমরা এখানে আলাদা আলাদা ভাবে করতে পারি। আমরা এইটাকে যেটা বলছি সেটা হচ্ছে ফাংশন। এই যেটা বললাম এমএলএস এর, যাকে আমরা এতক্ষণ সিআর এর সাথে মানে সাপোর্ট করার জন্য, অ্যাসিস্ট করার জন্য যাকে আমরা এক্সাম্পল আকারে বোঝানোর চেষ্টা করলাম, সে হচ্ছে ফাংশন, যা মেইনকে সাপোর্ট করবে, মেইনকে অ্যাসিস্ট করবে, মেইনের কাজকে সহজ করে দিবে, মেইনের কাজকে ছোট ক্ষুদ্র মডিউল করে আলাদা জায়গায় কমপ্লিট করবে। হ্যালো, এই অংশটুকু বোঝা গেছে যা আমি বলার চেষ্টা করেছি? হ্যালো, জি স্যার। যার মানে আমরা এই যে ক্ষুদ্র ভাগে ভাগ করলাম সেইটুকু আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের মূল টপিক ছিল গ্লোবাল এবং লোকাল। তাহলে দেখো, আমরা এই প্রোগ্রামটার মধ্যে এই যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটা মূলত কি সেইটা আমরা কোডিং এর মধ্যে বোঝানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ওখানে ছিল ফাংশন, FUNCTION, ফাংশন লেখার শর্ত হচ্ছে তার দুইটা প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, তার মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করার প্রয়োজন পড়বে সেই ম্যাটেরিয়ালস গুলি এখানে উল্লেখ থাকবে। আপাতত এইটুকু আমরা বুঝি। এখন দেখো, ইন্টিজার সি লিখলাম গ্লোবালে, যার মানে এই সি, এ ব্যক্তি মেইনের মধ্যেও জীবন্ত, এই সামের মধ্যেও জীবন্ত। বুঝতে পারলাম তো? এই গ্লোবাল লিখলাম মানে হচ্ছে সে এই দুইটা ব্র্যাকেটের মধ্যেও জীবন্ত, এখানেও জীবন্ত, যার মানে যে কোনো ভ্যালু যদি এখান থেকে অ্যাসাইন হয় সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো বা এখানে পাবো, আবার এখান থেকে অ্যাসাইন হলে এখানে পাবো। আমরা অ্যাসাইন বুঝি তো? হ্যালো, আশিকুর রহমান হিমেল, হ্যালো, আতিকুল ইসলাম, यस सर। এই আমরা কি বুঝতে পারছি যা আলোচনা করছি? জি স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে কিনা সেইটা শুনতে তো পারবো, এই হেডফোন কানে দেওয়া থাকলে তো শোনা যাবে স্যারের কথা। জি স্যার বোঝা যাচ্ছে, ঠিক আছে স্যার। ওকে, আশিকুর রহমান হিমেল কি আছো? জি স্যার, আছি স্যার। কোথায় ছিল এতক্ষণ? স্যার নেটে একটু সমস্যা স্যার, শুনি নাই, প্রথমবার মনে হয় ডাকছিলেন। ঠিক আছে, থাকো, ভালো। তুমি বুঝতে পারতেছো? স্যার চেষ্টা করতেছি বোঝার। চেষ্টা করলে ঠিক আছে, ওকে। তো এখন যেটা স্যার। হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এখানে মানে এই যে আমি যে এখানে ইন্টিজার সি এবং ইন্টিজার সাম, এই দুইটা কি স্যার মেইন মানে গ্লোবাল ভ্যারিয়েবল, আমি যে কোনো জায়গায় কল করতে পারবো? আমি এটা যে কোনো জায়গায় বসে ডাকতে পারবো, যে কোনো জায়গায় তাকে আমি মানে ইউজ করতে পারবো। এই ইন্টিজার সামটা কিন্তু ভ্যারিয়েবল না, এটা হলো ফাংশন। এই সি এর কাজটাকে সহজ করার জন্য, আলাদা করার জন্য, ক্ষুদ্রভাবে করার জন্য আমি ইন্টিজার সাম নামক একটা ফাংশন লিখলাম, যেটা মেইনের মতোই। মেইন যেরকম একটা ফাংশন যার মধ্যে আমরা আমাদের মতো করে মানে বিভিন্ন ধরনের লাইন লিখেছি, ইন্টিজার সামটাও ঠিক একই রকম একটা ফাংশন। কিন্তু আমরা একটা প্রোগ্রামের মধ্যে একাধিক ফাংশন ভিন্ন ভিন্ন নামে লিখলেও প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে একটা মেইন ফাংশন মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? সেখানে অন্য কোনো ফাংশন সাম বা ডিভাইড বা মাল্টিপ্লাই না থাকলেও হবে, তবে মেইন ফাংশনটা থাকতেই হবে। তো গ্লোবাল ভেরিয়েবল সেকশনেই আমরা এই যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা ডিক্লেয়ার করব। এই ডিক্লারেশন মানে হচ্ছে যে আমার এই সি প্রোগ্রামের মধ্যে সাম নামক একটা ফাংশন আছে যাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, কিন্তু তার বর্ণনা, সেই সাম ফাংশন কি কাজ করবে সেইটা আমার এই টোটাল বডির কোনো না কোনো জায়গায় উল্লেখ করা আছে। এরপরে যখন মেইনের মধ্যে আসলো, প্রোগ্রাম রান করা শুরু করলো, যখনই সে সাম পেল তখন সে টোটাল প্রোগ্রাম থেকে খুঁজে বের করছে সামের ডেফিনেশন যেখানে আছে সেখান থেকে এর কাজগুলি করে নিয়েছে। হ্যালো, জি স্যার। বোঝা গেছে? জি জি স্যার, ওকে স্যার। ওকে, তাহলে এখন আমরা গ্লোবাল ভেরিয়েবল সি কে আমরা এখানে লিখলাম। দেখো, এখানে ভেরিয়েবল 1 ইন্টিজার টাইপের, লোকাল ভেরিয়েবল 2
ইন্টিজার টাইপের 20 এই দুইটা অ্যাসাইন করলাম, 10 এবং 20 দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। এরপরে দেখো এইখানে যে যোগ বের করব, যোগ করার জন্য আমার কি কি শর্ত মেনে বা কি কি ম্যাটেরিয়ালস, ওই যে সিআর এমএলএসএস কে কি নির্দেশনা দিবে, সে কোন কোন অ্যাপারেটাস রেডি করতে বলবে, সেইটা এর ভিতরে বলা আছে। যে আমি এবারে ইন্টিজার এ নিব একটা, ইন্টিজার বি নিব একটা, মানে এখানে এ বি হচ্ছে ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, টাইপ হচ্ছে ইন্টিজার। কয়টা ভেরিয়েবল এখানে আছে? দুইটা ভেরিয়েবল আছে। যার মানে এইটার থেকে বোঝা যাচ্ছে যে আমার এই সাম ফাংশনটা এই মুহূর্তে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা কিছু করতে যাচ্ছে। এখন তুমি সাম লিখলে যে সেখানে যে তুমি যোগ করবা না বিয়োগ করবা না অন্য কিছু করবা, সেটা ডিফাইন হবে কিন্তু এর ভিতরে কি কোড লিখছো। ঠিক আছে, তুমি যদি এইখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও, তাতে কিন্তু সামের কোনো সমস্যা নেই, সেই সাম তখন এই বিয়োগের রেজাল্টটাই পাঠাবে। এনিওয়ে, এটা একটু পরে আসতেছি। তো এখন লোকাল ভেরিয়েবল 10 20 ডিক্লেয়ার হলো। এই সাম এখন এখানে এই ইনস্ট্রাকশনটা পাওয়ার সাথে সাথে সাম এখানে 10 আসতো, ভেরিয়েবল 1 এর মান কত? 10, ভেরিয়েবল 2 এর মান কত? 20। তো এই দুইটা এখানে যখনই পেল, তখন সি ফাংশন মানে সি ফাংশনের মধ্যবর্তী এইখান থেকে এই সামের মধ্যে যখন আমি এই জিনিসটা পেলাম, এই লাইনটা পেলাম, তখন সে টোটাল প্রোগ্রাম থেকে খুঁজে কোথায় এর বর্ণনা আছে, এই ফাংশন কি কাজ করে, সেটা খুঁজে এখানে আসলো। এখানে আসার পর এই যে ভেরিয়েবল 10 ছিল, ভেরিয়েবল 1 এখানে 10 ছিল, সেইটা অটোমেটিক্যালি এর মধ্যে এসে ঢুকবে। এই ভেরিয়েবল 2 var 2 এর মধ্যে যে 20 ছিল, সেটা অটোমেটিক্যালি বি এর মধ্যে এসে ঢুকবে। এই কথাটুকু ক্লিয়ার? আমি কি বললাম? হ্যালো? জি স্যার। যে আমরা এখানে সাম ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 লিখছি, এই ভেরিয়েবল 1 এর মান কত? 10, ভেরিয়েবল 2 এর মান কত? 20। যখনই আমরা এটা পেলাম, তখন এই এখান থেকে চেক করে খুঁজে বের করে নিল কোন জায়গায় এই সামের বর্ণনা আছে। এই সামের বর্ণনা এখানে আছে। এখানে আসার পর ইন্টিজার এ তে ঢুকলো ভেরিয়েবল 1, ইন্টিজার বি তে ঢুকলো ভেরিয়েবল 2। ওকে, ভেরি ফাইন, ঢুকলো। এখন এখানে দেখো এই ফাংশনের এই দুইটা ব্র্যাকেটের মধ্যে আমি কিন্তু ইন্টিজার সি লিখি নাই, এখানে ইন্টিজার সি লিখি নাই। কেন লিখি নাই? কারণ হচ্ছে সি কে আমি এখানে গ্লোবাল ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করেছি। সো আমি এইখানে ইন্টিজার সি না লিখেই সরাসরি সি ইকুয়াল টু এ প্লাস বি লিখলাম। যার মানে সি এর মধ্যে এখন কত ঢুকবে? যার মানে সি এর মধ্যে 10 যোগ 20 ইকুয়াল টু যা হয় সেই জিনিস দুইটা এখানে যুক্ত হয়ে সি এর মধ্যে ঢুকবে। সি এর মধ্যে এখন কত জমা হবে? 30। 30 জমা হওয়ার পর এখন দেখো এইখানে এই দুইটা যোগফল হওয়ার পরে যে রেজাল্টটা আমি পেলাম, সেইটা আমার পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? কারণ এখানে বলা আছে যে আমার রিটার্ন কিছু একটা করতে হবে। কি করতে হবে? ইন্টিজার করতে হবে। যার মানে এই সাম ফাংশন থেকে একটা ফলাফল প্রস্তুত হবে, সেই ফলাফলটা হবে ইন্টিজার ফলাফল। সেই ফলাফলটা হবে ইন্টিজার ফলাফল, পূর্ণ সংখ্যার ফলাফল। তো সেই ফলাফলটা আমাকে রিটার্ন করতে হবে ইন্টিজার ফলাফল, সেই জন্য আমি এখানে রিটার্ন সি ছিল। আর একটা কোশ্চেন, এখানে রিটার্ন 0 কেন? এই রিটার্ন 0 মেইন ফাংশন সাধারণত যে জিনিসটা রিটার্ন করে সেটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাছে রিটার্ন করে। এইখানে ইন্টিজার 0, 0 একটা পূর্ণ সংখ্যা, মেইন অপারেটিং সিস্টেমের কাছে 0 রিটার্ন করে দিল। আর এইখানে ইন্টিজার সাম, এ একটা ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে, কিন্তু একে রিটার্ন কোথায় করবে? সেটা হচ্ছে যা যে একে কল করবে, এখানে এটাকে বলা হচ্ছে কলিং এ ফাংশন নেমড সাম। মানে এই স্টেটমেন্টটা পাওয়ার মানেই হচ্ছে এই নামে একটা ফাংশন কল করতেছে। কল করার মানে হচ্ছে যে কোথাও একটা জায়গায় আছে এর ভিতরে, সেইখান থেকে আমি একে ডেকে নিলাম। আর এইটাকে হচ্ছে এইখানে মানে হচ্ছে রিটার্ন দ্য রেজাল্ট
কলিং লোকেশন না, কলিং স্টেটমেন্ট। কলিং স্টেটমেন্টে আমি রিটার্ন করব, যার মানে এখানে এক লাইন দিয়ে আমি এখানের এই স্টেটমেন্টের কাজটা করলাম। এখানে আমি আরো অনেক বড় কাজ করতে পারি। দেখো এখন এটা রান করি। হ্যাঁ 30 চলে আসছে, এখানে 30 চলে আসছে। দেখো একটু একটু বোঝার চেষ্টা করি। এখানে এই সি এর মানটা চেঞ্জ হয়ে গেছে, গ্লোবাল ভেরিয়েবল হিসাবে সি এর মানটা চেঞ্জ হয়ে গেছে 30। সেই পরিবর্তিত সি এর মান এখানে আমার ব্যবহৃত হচ্ছে। এখানে সি এর মান কি তৈরি হয়েছে? মেইন ফাংশনের মধ্যে সি এর কি কোনো রেজাল্ট প্রডিউস করেছি? সি ইকুয়াল টু 30 কোথাও লিখেছি? লিখিনি। সি ইকুয়াল টু 30 কোথাও লিখিনি, বা সি ইকুয়াল টু এ প্লাস বি ও কোথাও লিখিনি। এ প্লাস বি কাজ করেছি এখানে, কিন্তু রেজাল্টটা এইখানে আমি অ্যাক্সেস করলাম, জাস্ট সি ইকুয়াল টু 30 এখানে চলে আসলো। আপাতত আমরা এখানে চেষ্টা করছিলাম যে গ্লোবাল ভেরিয়েবলটা কি। আচ্ছা আমি যদি এখানে এইখানে একটা প্রিন্টএফ দিয়ে ভেরিয়েবল 1 লিখতে চাই, %d কমা দিয়ে var1, এই স্টেটমেন্টটা কি হবে? হ্যালো, কেউ একজন বলো আমাকে। হ্যালো, এটা কি কারেক্ট? এটা কি ইজ ইট কারেক্ট? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। রেসপন্স করতে হবে তো। এই স্টেটমেন্টটা কি কারেক্ট? এটা কি ভুল হবে না ঠিক হবে বলো, কেউ একজন বলো। হ্যালো, শাহরিয়ার, জি স্যার। এটা কি কারেক্ট না রং? স্যার এখানে কি ভেরিয়েবল 1 এর মান 10 প্রিন্ট হবে তাহলে? সেরকম মনে হয়। এটা কি কারেক্ট না মানে রং? এই দুইটার মধ্যে ইয়েস আর নো বলো, তাহলেই হবে। কেউ একজন বলো। যদি না বলো তাহলে তোমাদের ক্লাসটা যে পর্যন্ত পড়িয়েছি এ পর্যন্ত সিলেবাস, এরপর আর পড়াবো না। হ্যালো, স্যার এখানে ভেরিয়েবল 2 আসবে না নাকি শুধু 1 এ? আমি স্টেটমেন্টটা লিখছি, এখন এই স্টেটমেন্টটা ট্রু না ফলস সেটা বলতে হবে। এখানে লিখলে কি কোনো ভুল হবে? স্যার এটা ফলস মনে হচ্ছে। কেন ফলস মনে হচ্ছে? স্যার এখানে তো মানে আমার যে আমরা সাম বলে যে ফাংশনটা ডিক্লেয়ার করছি স্যার, এখানে তো স্যার কোনো কিছু প্রিন্ট হবে হবে না স্যার। আমার তো মেইন ফাংশনের ভেতরে যে তারপরে যা কিছু হবে প্রিন্ট হবে, মানে এখানে আউটপুটটা মেইন ফাংশনে যে এখানে তারপরে আমি তোমাদের একটু জ্ঞাতার্থে বলে রাখি যে এখানে যে মেইন ফাংশনের মতো যা খুশি তাই এখানে করা যাবে। মেইনে যেভাবে করছো প্রিন্ট করছো বা অন্য অন্য যা খুশি তাই এখানেও করা যাবে, সব করা যাবে। কিন্তু আমি এখানে ভেরিয়েবল 1টাকে লিখতে পারবো কিনা, লিখলে কি ভুল হবে কিনা। আমার এই প্রিন্টএফ এর মধ্যে প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে। কিন্তু ভেরিয়েবল 1 লেখা যাবে কিনা, স্যার এটা কি ডিফাইন করা তো নাই? এখানে ডিফাইন করা নাই বলতে কি ধরনের ডিফাইন করতে হবে বলতো?
ডিফাইন তো মেইনের মধ্যে আছে, এখানে ডিফাইন তো মেইনের মধ্যে আছে। মেইনের মধ্যে থাকলে কি আমরা এখানে ব্যবহার করতে পারবো? সি কে তো আমি ব্যবহার করছি, উপরে আছে এইজন্য। তোমরা আসলে ক্লাস করছো না, তোমরা মানে এখন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এটা বুঝতে পারছি, যেহেতু 10-12 তারিখ পরীক্ষা, আজকে 2 তারিখ। তোমরা ক্লাস করতে না চাইলে তাহলে ক্লাস পোস্টপোন করে রাখো, তোমরা পরীক্ষার আগে ক্লাস করে পড়ে বুঝে তারপর পরীক্ষা দাও। কারণ আমি সিলেবাস শেষ করে দিলাম, তোমরা খেয়ালই করলা না, পড়লা না বা কিছু, তাতে তো জটিলতা হবে। আর একটা হয় যে রেকর্ডিং গুলি তোমাদেরকে দিয়ে দেব, আমি আমার মতো করে বলে যাব, তোমরা পরে দেখে নিও, হুইচ ইউ লাইক বেস্ট। হ্যালো, আমাকে আনসার করো। এটা এখানে যেটা লেখা যায় ভেরিয়েবল 1 লিখলে এটা হবে না, কারণ কি আমাদের আগেই বলে আসছি যে লোকাল ভেরিয়েবল শুধু লোকাল ভেরিয়েবল এই দুইটা ব্র্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ। নির্দিষ্ট ফাংশনের মধ্যবর্তী ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করা ভেরিয়েবল শুধুমাত্র ওই দুইটা ব্র্যাকেটের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং ভেরিয়েবল 1 লোকাল, যেহেতু সেখানে আমরা এই মেইনের বাইরে অন্য ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো। কিন্তু যদি ভেরিয়েবল এখানে আমরা লিখতাম var1, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারতাম। যেহেতু আমরা উপরে লিখি নাই, সেক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলের এখানে এটা লেখা যাবে না, এটা রং। এনিওয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন অ্যাসাইনমেন্ট অপারেটরটা একটু দেখবো। যাই হোক, শোনো, তোমাদেরকে আর বেশিক্ষণ ক্লাস দিব না, এই চ্যাপ্টারটা পড়াবো, এরপরে তোমাদেরকে আর একটা ক্লাস হয়তোবা হতে পারে। একটু খেয়াল করো, যতক্ষণ আছো একটু খেয়াল করো। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট মানেই আমরা জানি যে একটা ইকুয়াল সাইন থাকবে, ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডে যা থাকবে, লেফট হ্যান্ড সাইডের ভেরিয়েবলে সেটা অ্যাসাইন হবে। দিস ইজ অ্যাসাইনমেন্ট মানে একটা বালতি থেকে আরেকটা বালতিতে ঠেলে দেওয়া বা বালতির মধ্যে কিছু রাখা। ভেরিয়েবলকে আমরা বাকেট আকারে বিবেচনা করছিলাম, এখানে লেফট সাইডের 0 কে এখানে আমি অ্যাসাইন করলাম। তো ভেরিয়েবলের ডিক্লারেশনের শুরুতে আমাদের উচিত যে কোনো ভাবেই হোক তার ভিতরে ভ্যালু যা থাকবে সেটা আমরা অ্যাসাইন করে রাখবো, ঠিক আছে। অ্যাসাইন করে রাখলে আমাদের মানে অনেক সময় আছে যে ভেরিয়েবল অটোমেটিক কিছু গার্বেজ ভ্যালু নিয়ে নেয়, সেই গার্বেজ ভ্যালুর জন্য প্রোগ্রামের রেজাল্ট ভুল আসতে পারে। তো এই জন্য প্রত্যেকটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে আমরা 0 দ্বারা অ্যাসাইন করে নিব, ঠিক আছে। অন্যান্য ভেরিয়েবলকে আমরা মানে অন্য কিছু দ্বারা যাদের অ্যাসাইন করা যায়, ক্যারেক্টারকে আমরা মানে ফাঁকা ক্যারেক্টার দিয়ে অ্যাসাইন করে রাখবো, সেটা একটা স্টাইল হতে পারে, ঠিক আছে। এখন এখানে তোমাদেরকে আরেকটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার এখানে যে হাইলাইট করা আছে 1.2345678806360, এইটা এইভাবে আমরা প্রিন্ট হলো, মানে আমরা এখানে দেখলাম যে এই এই %.12lf এই ফরম্যাট ব্যবহার করলে কি ধরনের ঘটনা ঘটে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে। এখানে এই ভিতরে ডিটেইলস যাওয়ার দরকার নেই। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে একটা প্রোগ্রাম লিখতে গেলে প্রথমে হচ্ছে ডিক্লারেশন সেকশন। প্রোগ্রামের প্রথমেই হচ্ছে ডিক্লারেশন সেকশন। মেইন ফাংশনের মধ্যে ঢুকেই আমাকে যে ভেরিয়েবল গুলি ব্যবহার করব তাকে আমরা ডিক্লেয়ার করতে হবে, তাকে লোকাল ভেরিয়েবল বলছি। এরপরে সেই ভেরিয়েবল গুলিকে আমার কি ভ্যালু নিয়ে কাজ করবে সেটা আমরা এই ডিক্লারেশনের মধ্যেই অ্যাসাইন করে দিতে পারি। জাস্ট x = 0.0, p = 0.0, অথবা যে ভ্যালুগুলি শুরু দিকে নিয়ে কাজ করবে সেটা আমরা বলে দিতে পারি। তো এখন এখানে তোমাদের দুইটা আলাদা আলাদা সেকশন তৈরি করে দেখানো হচ্ছে যে প্রথমে আমি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করলাম, আর দ্বিতীয়টা হচ্ছে ভেরিয়েবলের মান এবং তার ডিক্লারেশন একত্রে ব্যবহার করলাম। যে ইন্টিজার m = এইটা, এখানে এই 45321 এই ইন্টিজার ভ্যালুটা আমার m এর মধ্যে ডিক্লারেশন টাইমে জন্মের সময় সে এই মান নিয়ে জন্মগ্রহণ করেছে।
আর এখানে সে জন্মগ্রহণ শুধুই করেছে, এখানে তার মধ্যে কোনো আরোপিত ভ্যালু নেই। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে আরোপিত ভ্যালু না থাকলে তার মধ্যে কোনো ভ্যালু থাকবে না? হ্যাঁ, বাই ডিফল্ট এখানে কিছু ভ্যালু থাকবে, তবে সেই ভ্যালুটা যদি অটো হয় সেক্ষেত্রে মানে তাদের নাল, ইন্টিজারের ক্ষেত্রে নাল ভ্যালু, ডাবলের ক্ষেত্রে 0 থাকে, এরকম কিছু বিষয় থাকে। তো যেহেতু আমাদের এই কম্পাইলার টু কম্পাইলার এই মানগুলি ভ্যারি করতে পারে, সেক্ষেত্রে তোমরা এখানে ডিক্লারেশনের সময় তোমার যে মান রাখার প্রয়োজন বা যে মান রাখলে তোমার প্রোগ্রামের কোনো প্রবলেম হবে না, সেই মানটাই রেখে দিবা। আবার যদি কোনো মানে প্রোগ্রাম করতে গেলে যদি শুরুতেই মান একটা দেয়া লাগে, সেটা তুমি এখানে দিয়ে রাখতে পারো। যেরকম এখানে লং ইন্টিজারের মান এরকম একটা দিয়ে রাখা আছে। আবার এইটা ডিক্লারেশনের সময় আমি অ্যাসাইন না করে আলাদাভাবে আমি অ্যাসাইন করতে পারি। যেরকম এই ফ্লোট নাম্বারগুলি এইখানে ডিক্লেয়ার করা হয়েছে, এইখানে অ্যাসাইন করা হয়েছে, কিন্তু ইন্টিজার গুলি ডিক্লেয়ার এবং অ্যাসাইন একত্রে করা হয়েছে। কি বললাম এখানে? আমাদের এই তিনটা কাজকে একত্রে বোঝার জন্য ভেরিয়েবলকে ডিক্লেয়ার যে মুহূর্তে করলাম সেই মুহূর্তেই তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, অথবা ভেরিয়েবলের মান ডিক্লেয়ার আগে করলাম, তারপরে তাতে ভ্যালু পরবর্তীতে অ্যাসাইন করলাম, এরকম আলাদা আলাদা হতে পারে। এখন এইখান থেকে আমরা একটা জিনিস দেখব যে এম ইন্টিজার %d, যেহেতু এটা 16 বিটের মেশিন, এম এর মান কত আছে? 54,321। কিন্তু এই 54,321 এই ভ্যালুটা কি আমার প্রিন্ট করতে পারবে? পারবে না। কারণ কি? এখানে 16 বিটের মেশিনে তোমার রেঞ্জ ছিল কত? 32,767। এই জন্য এখানে এই দেখো এম এর মানটা এখানে একটা ভুলভাল প্রিন্ট হয়ে আছে, কারণ রেঞ্জের বাইরে চলে গেছে। আবার লং ইন্টিজারের মান এইটা আছে, এইটা যখন প্রিন্ট করলাম তখন এই এল ডি লিখে আমরা এটা প্রিন্ট করলাম লং ইন্টিজার। ঠিক আছে, তো এখন এখানে দেখো এই লাইনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। এই লাইনটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রিন্ট করতে চাইবো দশমিকের পর কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে, কয়টা অঙ্ক থাকবে, সেইটা কিন্তু আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারি। নরমালি ফ্লোট নাম্বার লেখার জন্য %f ব্যবহার করা হয়। তারপরে এইখানে এই ফ্লোট নাম্বার %f লিখলে সে ইচ্ছামতো তার রেঞ্জ অনুসারে ফ্লোটিং পয়েন্টের পর যতগুলি ডিজিট বসানো যাবে সে তার মতো করে বসায় দেয়। কিন্তু তোমার যদি কখনো কোনো ক্যালকুলেশন টাইপের প্রোগ্রাম লিখতে হয়, তখন তারপরে তুমি 2টা অঙ্ক, 3টা অঙ্ক, 4টা অঙ্ক, যে কয়টা অঙ্ক তুমি রাখতে চাও, তুমি ঠিক সেই কয়টা অঙ্ক উল্লেখ করার জন্য এটা স্পেসিফাইড একটা ফরম্যাট আছে। পয়েন্টের পর 12 লেখা মানে হচ্ছে দশমিকের পর 12টা, দশমিকের পর 12টা সে ডিজিট বসাবে। ঠিক আছে, দশমিকের পর দেখো এখানে 12টা ডিজিট আছে, এই 4টা, এরপরে এই 4টা, আর মাঝখানে 4টা, 12টা ডিজিট আছে। কিন্তু এখানে যদি দশমিকের পর 3 দিতাম, তাহলে সে তার মতো করে এই দশমিকের পর 3টা দিত। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এইটা কত দিব, সেটা তোমার প্রয়োজন অনুসারে তুমি এখানে পয়েন্টের পর সংখ্যাগুলি যেটা উল্লেখ করবা সেটা লিখে দিবা। বুঝতে পারছি? যদি আমি দশমিকের পর 1 দেই তাহলে একটা ডিজিট আসবে। আপাতত আমরা এখান থেকে বোঝার চেষ্টা করছি যে আমরা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশনের সময় আমাদের ইচ্ছা অনুসারে কত ডিজিট দশমিকের পর বসাবো সেটা উল্লেখ করতে পারি। হ্যালো হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা শোনো, এতক্ষণ তোমরা অনেকেই খেয়াল করছো বা করো না, সেটা সমস্যা না। এখন আমরা যেটা করব সেইটা একটু ভালো করে খেয়াল করো, সবাই একটু অ্যাটেনটিভ হও, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা শুধুমাত্র প্রিন্টই করতে পেরেছি, কিন্তু ব্যবহারকারীর কাছ থেকে কখনো কোনো তথ্য ইউজারের কাছ থেকে আমি নেইনি। ধরে নাও তোমার কাছে 2টা সংখ্যা যোগ করতে বলা হলো, 2টা সংখ্যা 10 যোগ 20 তুমি বলে দিলা, সে 10 যোগ 20 রেজাল্ট আকারে তোমাকে দেখালো। এইটা যতটা না তোমার কাছে এনজয়েবল হবে, তুমি যদি বলো যে না, আপনি আপনার মতো করে ক্যালকুলেটরে যেরকম করে থাকে, আপনি আপনার মতো করে একটা নাম্বার দিন, নাম্বার 1 আগে প্রোভাইড করুন, এরপরে নাম্বার 2 প্রোভাইড করুন। ইউজার তার ইচ্ছা মতো নাম্বার পুশ করলো, এরপরে যদি তোমার সেই প্রোগ্রামটা সেই 2টা নাম্বারের যোগফল হোক, 2টা নাম্বারের বিয়োগফল হোক,
দুইটা নাম্বারের গুণফল হোক, যাই তুমি করতে চাও না কেন, সেইটা যদি ইউজারকে শো করতে চাও বা পারো, তাহলে সেটা তোমার কাছে অনেক বেশি এনজয়েবল হবে। এম আই রাইট? হ্যালো, এখন আমরা দেখব কিবোর্ডের মধ্য থেকে কিভাবে মানে নাম্বার বা ডিজিট বা কোনো লেখা ইনপুট আকারে নেওয়া হয়, সেটা একটু দেখব। তো এর জন্য আমার যে ফাংশন আছে, এটা কম্পিউটারের ভিতরে বিল্ড মানে তৈরিকৃত আগের থেকেই ফাংশন, যেটা আমরা ব্যবহার করব প্রিন্টএফ এর মতোই। স্ক্যানএফ, এইটা মনে রাখতে হবে। স্ক্যানএফ, স্ক্যান করা মানে হচ্ছে মানে স্ক্যান মানে তো খোঁজা, স্ক্যান মানে হচ্ছে খোঁজা। তো এখন স্ক্যানএফ মানে খোঁজার জন্য আমি একটা ফাংশন তৈরি করলাম। কি খুঁজবে? ইউজারের কাছ থেকে কিছু একটা চাচ্ছে, ইউজার কিছু একটা দিক সেটা সে ফিল করছে, মানে ইউজারের কাছ থেকে কিছু একটা খুঁজে নিতে চাচ্ছে, ধরে বাংলাটা এভাবেই মনে বুঝে নাও। দ্যাট মিন্স স্ক্যানএফ লেখার জন্য আমাকে এইখানে দুইটা ইনভার্টেড কমা প্রিন্টএফ এর মতোই দিতে হবে, %d দিতে হবে। এই %d দেওয়া মানেই হচ্ছে আমি একটা ইন্টিজার নাম্বার ইউজারের কাছ থেকে নিতে চাচ্ছি, যার মানে %f দেওয়া মানেই হচ্ছে আমি ইউজারের কাছ থেকে একটা ভগ্নাংশ নাম্বার নিতে চাচ্ছি। %c মানেই ইউজারের কাছ থেকে আমি একটা ক্যারেক্টার ডাটা নিতে চাচ্ছি। আর এই কমা থাকবে, প্রিন্টএফ এর মতোই কমা থাকবে, যার মানে এই পিছনের এই অংশটুকু, এই জায়গাটুকু আমার প্রিন্টএফ এর মতোই। আর প্রিন্টএফ এ এখানে ছিল শুধু ভ্যারিয়েবলের নাম, কিন্তু এখানে স্ক্যানএফ এ এই একটা চিহ্ন দিতে হবে, যেখানে এন্ড সিম্বল বলা হয়, বা এখানে এই প্রোগ্রামের ভাষায় বলবো অ্যাম্বার সাইন, অ্যাম্বার সাইন। তো এখন এখানে এই এন্ড সিম্বলটা আমার এখানে দিতে হবে, যার মানে স্ক্যানএফ পার্সেন্ট ইনভার্টেড কমা দিয়ে তার মধ্যে %d হোক, %c হোক, %f হোক, এইটুকু উল্লেখ করতে হবে, কমা দিতে হবে, এরপরে ভেরিয়েবলের নাম দিতে হবে। এখন আমরা এখানে একটা স্ক্যানএফ দিয়ে একটা ভেরিয়েবলের মান নেওয়ার বিষয়টা বোঝার চেষ্টা করছি। এখানে আমরা একাধিক ভেরিয়েবলের মানও নিতে পারবো, সেক্ষেত্রে কমা কমা দিয়ে লিখতে হবে, সেটা পরে আসে, সেটা পরে দেখব। তো এখন আমরা এখানে এই বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি স্ক্যানএফ দিয়ে কি হচ্ছে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, বুঝতে পারলেই ভালো। তো এখন যেটা হচ্ছে প্রিন্টএফ এর সাথে আমরা তাল মিলিয়ে এটাকে বুঝবো, পার্থক্য হচ্ছে অ্যাম্বারসাইন আর স্ক্যানএফ, বাকিগুলি সব ঠিক আছে। তবে প্রিন্টএফ এর মতো এখানে যে মানে বিভিন্ন টেক্সট লিখতাম, সে টেক্সট এখানে লিখতে পারবো, কিন্তু সেটা আমরা অভ্যস্ত হব না। আমরা শুধুমাত্র এই %d দিয়ে ভ্যালুটা নিব, এটাই আমরা অভ্যস্ত হব। তো এখন দেখো এইখানে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আমরা রান করে দেখব। তোমার কাছ থেকে একটা সংখ্যা নিয়েছে, এই প্রোগ্রামটা সংখ্যাটা কয় ডিজিট বিশিষ্ট সেইটা তোমাকে শো করবে, কয় ডিজিট বিশিষ্ট সেটা তোমাকে শো করবে। এই শো করার জন্য তোমাদের এখানে আরো দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আচ্ছা, আমরা কি গ্রাফিক্স এর মধ্যে ইফ স্টেটমেন্টের কথা জানছিলাম? হ্যালো, মনে পড়ে? জি স্যার। ইফ স্টেটমেন্টের মানে হচ্ছে তোমাকে চেক করা। প্রবলেমটা কি ছিল? তোমাকে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিতে হবে, ভ্যালু নেয়ার পর তোমাকে বলতে হবে সেই ভ্যালুটা মানে 100 থেকে ছোট কিনা, বা সেটা মোর দ্যান 2 ডিজিটের মানে ডিজিট কিনা। যদি মোর দ্যান 2 ডিজিট হয় অথবা লেস দ্যান 2 ডিজিট, তাহলে বুঝতে হবে আমাকে একটা ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে, একটা শর্ত ব্যবহার করতে হবে। ইউজার যে ইনপুটটা দিল সেই ইনপুটটা 2 ডিজিটের বেশি না 2 ডিজিটের কম, এই কথা দুইটার মধ্য থেকে একটাকে নির্বাচন করতে হলেই তো আমার একটা শর্ত চেক করতে হবে, যে 2 ডিজিট না 2 ডিজিটের বেশি। ইফ যদি ইউজারের দেওয়া ভ্যালুটা 100 বা তার বেশি হয়, 100 বা তার বেশি হয়, তাহলে সেখানে কয়টা ডিজিট আছে? 3টা ডিজিট আছে। শর্তটাই ছিল কি, আমার ইউজারের গিভেন ইনপুটটা কয় ডিজিট বিশিষ্ট। যদি 2 ডিজিট বিশিষ্ট হয় তাহলে সেটা ডেফিনেটলি 100 থেকে ছোট, আর যদি 2 ডিজিটের বেশি হয়
তাহলে ডেফিনেটলি সেটা 100 থেকে বড়। তাহলে আমার ইউজারের ইনপুট যেটা দেয়া হয়েছে এই নাম্বারটা আমি চেক করব। নাম্বারে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে এখন টি আছে, ইউজার যে নাম্বারগুলি প্রেস করছিল সেইটা আছে, সেই নাম্বারটা 100 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে। যদি ছোট হয় মানে এই শর্ত যদি সত্য হয়, যদি এই শর্ত সত্য হয় তাহলে এই লাইনটা প্রিন্ট হবে। আর সত্য যদি না হয়, সত্য না হলে আর কি হতে পারে, মিথ্যা হতে পারে। দুইটা মানে একটা শর্ত যদি সত্য না হয় তাহলে তার অল্টারনেট হচ্ছে মিথ্যা হওয়ার সুযোগ দুইটা, হয় সত্য না হয় মিথ্যা। এই দুইটার মধ্যে যদি প্রথমবারের শর্তটা প্রযোজ্য হয়ে যায় তাহলে দ্বিতীয় শর্তে কি যাওয়ার প্রয়োজন আছে? নাই। সো প্রথম যে করে যদি দেখি আমরা 100 থেকে ছোট, যে গিভেন নাম্বারটা 100 থেকে ছোট, তাহলে আমরা বলে দিলাম যে লেস দেন মানে স্মলার দেন 100 অথবা লেস দেন 2 ডিজিট, যাই তুমি লেখো না কেন, এটা লিখে ফেললাম। আমার আর কিছু করার নাই। যদি এক শর্ত সত্য হয় তাহলে এই লাইনটাই কমপ্লিট করে ওকে। তখন কিন্তু শর্ত মিথ্যা হলে কি হবে সেইটা যাওয়ার কোনো প্রয়োজন নাই। ধরে নাও তোমাদেরকে একটা প্রোগ্রামে আয়োজন করা হয়েছে, ধরে নাও কেউ ভেজিটেরিয়ান আর কেউ নন ভেজ লাঞ্চ আয়োজন করা হয়েছে। এখন তুমি আমার টেবিলে আসছো, আমার টেবিলে দুইটা খাবারের বাকেটই রাখা আছে। আসলে পরে আমি জিজ্ঞেস করব আর ইউ ভেজিটেরিয়ান? তুমি যদি অ্যানসার দাও তাহলে অ্যানসারটা কি হবে? আইদার ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে তোমাকে একটা ভেজ প্যাকেট দিব। এরপরে যে তুমি ওই ভেজ প্যাকেট গ্রহণ করার পর তো বলতে পারবা না যে স্যার আমি কিন্তু নন ভেজ, কারণ তোমাকে ইয়েস নো অ্যানসার যদি ট্রু হয় তাহলে পাবে একটা, আর যদি ফলস হয় তাহলে পাবে আরেকটা, কিন্তু তুমি দুইটা পাওয়ার কোনো সুযোগ নেই। হ্যালো, জি স্যার। ইফ স্টেটমেন্টটা বুঝতে পেরেছো বাবারা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ডান। তো এখন এই ইফ স্টেটমেন্ট ট্রু হলে এইটা এক্সিকিউট হবে, আর যদি তুমি বলে ফেলো যে না আমি নন ভেজ, তাহলে তোমাকে আমার এই লাইনটা দিয়ে দেবো, নন ভেজ প্যাকেট দিয়ে দেবো। এখন এই লাইন, এই নাম্বার যে জিনিসটা আসলো, সেই নাম্বার জিনিসটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো সেটা একটু বলি। ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার নাম্বার ডিক্লেয়ার করলাম, এটা একটা লোকাল ভেরিয়েবল, যার মানে আমি প্রোগ্রামার মানে কম্পাইলারকে বলে দিয়েছি উই আর গোয়িং টু ইউজ ইন ভেরিয়েবল নেম নাম্বার টাইপ ইন্টিজার। ভেরি ফাইন, কম্পাইলার ওকে, রেডি। তো এখন প্রিন্টএফ এর মধ্যে এটা শুধুমাত্র কিছুই বললো না, সে একটা লাইন প্রিন্ট করে রাখলো, এন্টার অ্যান ইন্টিজার নাম্বার। এই লাইনটা মেসেজ দিয়ে ইউজারকে জানালো যে আপনি একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট মানে টাইপ করতে পারেন বা দিতে পারেন। এন্টার মানে তো প্রবেশ করা, আপনি একটা ইন্টিজার নাম্বার প্রবেশ করেন, এটা হচ্ছে ইউজারের জন্য মেসেজ। আমি যদি এখানে লিখি যে আপনি এখন ঘুমান, সে ঘুমানোর মেসেজই দিবে, কারণ তুমি যে ইনস্ট্রাকশন লিখবা সেটাই ডিসপ্লেতে শো হবে, মানে সেটাই কম্পিউটার করবে। তুমি ডিসপ্লেতে শো করার জন্য প্রিন্টএফ এর মধ্যে তুমি যা লিখছো সেটাই সে প্রিন্ট করেছে। কিন্তু তুমি এখন এখানে প্রোগ্রামের মধ্যে চাইতেছো যে ইউজারের কাছ থেকে কিছু একটা ইনপুট প্রবেশ করানো হোক, তার রেসপেক্টিভ কমান্ড হচ্ছে স্ক্যানএফ, তার রেসপেক্টিভ কমান্ড হচ্ছে স্ক্যানএফ। তুমি যদি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়াতে চাও তাহলে তার রেসপেক্টিভ কমান্ড স্ক্যানএফ, এটা তোমাকে লিখতে হবে। তুমি এখানে তার জন্য নির্দেশনা দিয়ে দিলা, সেই নির্দেশনা তুমি ভুল ভালো দিতে পারো, তাতে কম্পিউটারের কিছু আসে যায় না, কারণ এই ডাবল কোটের মধ্যে তুমি যা টাইপ করবে তাই সে প্রিন্ট করবে। ওকে, এখন দেখি এই স্ক্যানএফ এর মধ্যে উপরে যে ফরম্যাট দেখছিলাম %d দিয়ে কমা দিয়ে অ্যাম্বারসাইন বা এন্ড সিম্বল, এই যে ভেরিয়েবলটা লিখছি সেই ভেরিয়েবলটা এখানে লিখবো, যার মানে ইউজার এখন কিবোর্ডের নাম্বার বাটনগুলি যা চাপবে সেই চাপার বাটনগুলিতে যে নাম্বারটা তৈরি হবে সেই নাম্বারটা এই জায়গাটা এসে ঢুকবে, যে ডিজিটগুলি চাপবে সেই ভ্যালুগুলি এই নাম্বারের মধ্যে এসে ঢুকবে। এখন এই নাম্বারটা এখানে যে ভ্যালুগুলি ইউজার প্রেস করছিল সেই ভ্যালুগুলির সংশ্লিষ্ট নাম্বারটা এখানে আসার পর এরপরে এই শর্তটা চেক হবে। আমরা একটু দেখি এখানে এটা কত, এটা আগের থাকতে 4.3,
ওকে, এখন এখানে দেখো ওকে, হ্যালো, আমার মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা এই প্রোগ্রামটা এখানে টাইপ করেছি, টাইপ করে এখন এটা আমরা দেখব আসলে ঘটনাটা কি ঘটছে। প্লিজ মানে গিভ অ্যাটেনশন টু দিস স্ক্রিন, কারণ এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, কারণ এইটা আমাদের একটা নতুন ডাইমেনশন ওপেন হচ্ছে। এতক্ষণ আমরা ইউজারের কাছ থেকে কোনো ধরনের ইনপুট নিতে পারতাম না, যা ভিতরে লিখতাম তাই প্রিন্ট হতো, তা নিয়ে কাজ করতে হতো। এখন আমরা একটু পরিধি বাড়াচ্ছি, এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এইখানে ইন্টিজার নাম্বার, এটা আমি মেসেজ দিলাম। এখন এইখানে এইটা লেখার মানে হচ্ছে আমি যা টাইপ করব সেটা এখানে জমা হবে ইন্টিজার ভেরিয়েবল। আগে আমরা এটা রান করি, আগে এটা আমরা রান করি, দেখি কি হয়। এন্টার অ্যান ইন্টিজার নাম্বার, ঠিক আছে, তোমাকে এই মেসেজটা শো করছে যে এই মুহূর্তে ব্যবহার যিনি করছেন তার জন্য নির্দেশনা। আমি একটা ভেরিয়েবল দিলাম এখানে, যেহেতু ইন্টিজার 30,000 দিলাম, 30,000 দিলাম, ঠিক আছে, 30,000 দিলাম। এই 30,000 ইনপুট আমি দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার বাটনগুলি প্রেস করেছি, চাপছি। এখন এই নাম্বার বাটন কনজিকিউটিভলি মানে কন্টিনিউয়াসলি চাপতে চাপতে কোন একটা জায়গায় গিয়ে আমি যখন শেষ করব, তখন আমাকে শেষ করার জন্য এন্টার বাটনটা চাপতে হবে কিবোর্ডের উপরে, কারণ এন্টার বাটন না চাপা পর্যন্ত এই স্ক্যানএফ কমান্ডের কাজ চলতে থাকবে। দ্যাট মিন্স আমি এখানে আমার ইচ্ছা মতো যা খুশি তাই চাপতে পারি, কিন্তু আমি যখন ইউজার তখন আমাকে বুঝতে হবে স্ক্যানএফ এর মধ্যে কি বলা আছে। ইন্টিজার নাম্বার দিতে বলা হয়, সেই জন্য কিন্তু আমি ইন্টিজার নাম্বার দিয়েছি, ইন্টিজার নাম্বার। এখন ইউজার যদি এখানে ক্যারেক্টার চাপে তাহলে কি কাজটা হবে? ঠিক বলা হলো, করা হলো। আমি ইউজারকে তো নির্দেশনা দিয়েছি, ইউজার নির্দেশনার বাইরে গিয়ে ডিএফ জিডি এইগুলি লিখেছে, সো ইউজার যদি ভুল করে প্রোগ্রাম তখন রান করবে না। আপাতত এটা আমরা দেখি, ইন্টিজার নাম্বার 30,000 দিলাম, 30,000 দেওয়ার পর এন্টার বাটন চাপার সাথে সাথেই স্ক্যানএফ এর কাজ শেষ হয়ে গেল। যতক্ষণ না এন্টার চাপছি ততক্ষণ পর্যন্ত স্ক্যানএফ এর কাজ চলতে থাকবে, এন্টার চাপ। এখন দেখো ইওর নাম্বার কন্টেন্টস মোর দ্যান 2 ডিজিটস। কিভাবে এই শর্তটা আসলো? এই এলস স্টেটমেন্টটা কাজ হয়েছে। এলস স্টেটমেন্টটা কাজ হয়েছে কেন? 30,000 এই নাম্বার এই মুহূর্তে কত ছিল? এখানে ছিল 30,000। 30,000 কি 100 থেকে ছোট? মানে নিঃসন্দেহে না। তাহলে কি এই লাইনটা প্রিন্ট হবে? না, তাহলে প্রিন্ট হবে এই লাইন। এখন দেখি আমার এইখানে এখন আমি আবার রান করে দেখি যে 99 যদি আমি দেই তখন কি হয়। এই 99 দিলাম, এন্টার দিলাম, ইওর নাম্বার ইজ স্মলার দ্যান 100, তখন কি আসছে? এখানে 99 100 এর থেকে ছোট, সুতরাং এই লাইনটা ট্রু, ঠিক আছে, এই লাইনটা ট্রু। এখন ইওর নাম্বার ইজ, এখানে তুমি যদি লেখো লেস দ্যান 2 ডিজিটস, ওকে, লেস দ্যান 2 ডিজিটস, এটা রান করো। এটা রান করো। রান করার পর প্রত্যেকবার আমি আমার ইচ্ছা মতো করে দিতে পারি। এখন 56 দিলাম, ইওর নাম্বার ইজ লেস দ্যান 2 ডিজিট। এখন এখানে তুমি এই নির্দেশনা যে দিয়েছো এন্টার অ্যান ইন্টিজার, এখানে যদি ইউজার ভুলভাল দিতে পারে, ধরে নাও এখানে আমি একটা রান করলাম, তখন কি হবে এটা রান করে দেখি। এখানে 123 দিয়ে একটা এবিসিডি দিলাম, এটা দিলাম, এখন কি আসে দেখি। এখন 123 ডিএফএফ, এইটা কি কোনো ইন্টিজার নাম্বার? হ্যালো, না স্যার। এটা কোনো ইন্টিজার নাম্বার না। এন্টার বাটন প্রেস করি। এখন এখানে দেখো সে কিছু ভুলভাল মেসেজ দিয়েছে। ভুলভাল মেসেজ দিয়েছে বলতে কন্টেইন মোর দ্যান 2 ডিজিট, সে এখানে 123 লেখার পরে এইখান থেকে কিছু ভ্যালু নিয়ে সে তার মতো করে প্রিন্ট করেছে। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার তারপরে তো আমার
মানে কিছু একটা শো করছে, এখানে তো ভুল আসার কথা, সেখানে ভুল আসে নাই। এখন এইখানে আমি একটা জিনিস করতে চাই যে প্রিন্টএফ দিয়ে স্ক্যানএফ এর মাধ্যমে যে ভ্যালুটা আমি নিয়েছিলাম সেটা আমি প্রিন্ট করে দেখি। the entered value, the given your given value is equal to, এখানে আমি প্রিন্ট করতে চাই পার্সেন্ট, ডি দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, মানে ইনভার্টেড কমা। এখানে এখন কি লিখতে হবে বলো তো, কেউ একজন বলো আমাকে। হ্যালো হ্যালো, এখানে কি লিখতে হবে? আমি যদি এখানে নাম্বার দেখি, নাম্বার লিখি, তখন আমি যে নাম্বারটা মানে দিয়েছিলাম সেটা এখানে প্রিন্ট করবে। আমি এটা রান করি একটু দেখি। 5456, your given value is 456, your number contains more than 2 digits. ওকে, এখন আমি যদি এখানে এটা দিয়ে দেই, ওকে ডান। এখন আমি যদি এখানে ওই ডিএফ দেই তখন কি আসে? 1 2 3 ডিএফএফ, দেখো এখানে কি আসছে। সে তোমার প্রথম 123 এই ভ্যালুটা নিয়ে নিয়েছে, কিন্তু আমি যদি প্রথমে এই ডিজিটের পরিবর্তে অন্য কিছু দেই, এই ডিএফএফ সে ডিসকার্ড করেছে। তুমি যদি এখানে প্রথমে এইরকম কিছু দাও তখন কি আসে সেটা একটু চেক করে দেখি। সে কিন্তু ডিফল্ট 0 ধরে নিয়েছে, সে যে তুমি এই নাম্বার দিয়েছিলা সেটা কিন্তু সে ধরেনি, মানে ক্যারেক্টার দিয়েছিলা সেটা কিন্তু সে ধরেনি। বুঝতে পারছি? মানে এখানে আমরা ইউজার যাতে ভুলভাল মেসেজ না দেয় তার জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, আদারওয়াইজ আমার প্রোগ্রাম ভুল পথে পরিচালিত হতে পারে। অনলি ডিজিটস এখন রান করলে ইউজারকে তুমি ঠিকমতো গাইড করতে পারবা। অনলি ডিজিটস, তুমি এখন 1 2 3 দিলা, রেজাল্ট আসছে your given value is 123, number contains more than 2 digits। ঠিক আছে, আপাতত আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি তাতে স্ক্যানএফ সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ক্ষেত্রে নেই আশা করছি। যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো, অথবা ইমেল করে জানাতে পারো, বা কল দিয়ে জানতে পারো। তো এখন এইখানে আর একটা বড় প্রোগ্রাম আমরা দেখব, এইটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট ডিসকাশন, যে আমরা ইউজারের কাছ থেকে একটা সেট অফ ইনপুট নিব, যে এখানে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশন করা, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইনপুটের বিপরীতে সে কি পরিমাণ ইন্টারেস্ট দিবে সেটা কি দেখব। ঠিক আছে, তো এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাকে প্রথমে 3টা ইনপুট দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে তুমি কত ডিপোজিট করতে চাও, মানে তোমার মানে জমানো টাকা কত বা ব্যাংকে গচ্ছিত টাকা কত, ব্যাংক কি হারে ইন্টারেস্ট দিচ্ছে, আর তুমি কতদিন জমা রাখবা। এই 3টে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। এই 3টা ইনপুট নেওয়ার পর তোমাকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দিতে হবে যে সে 1 বছর মেয়াদান্তে এত টাকা পাবে, যদি 2 বছর থাকে তাহলে 2 বছর মেয়াদান্তে কত টাকা পাবে, 3 বছর থাকে 3 বছর মেয়াদান্তে কত টাকা পাবে, এইগুলি বিষয়। তাহলে এই প্রোগ্রামটা কি আজকে আমরা দেখবো না এটা নেক্সট ক্লাসে দেখবো? আপাতত আজকে শেষ করবো কিনা বলো, কারণ এটার মধ্যে হোয়াইল লুপ আছে, এটা আলোচনা করতে একটু সময় লাগবে, ফর লুপের মতোই। যদি স্যার বলো আজকে থাক স্যার। ঠিক আছে, তাহলে আজকে থাক। এটা করলে মনে হয় শেষ হয়ে যেত। ওকে ঠিক আছে, ডান, তাহলে আজকে থাক। কালকে আমরা 11টায় ক্লাস করব, ঠিক আছে? স্যার কালকে তো ফ্রাইডে স্যার, একটু হ্যাঁ। আগে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ ঠিক আছে, আর তাহলে আমাদের কয়টা তো করতে স্যার চাও? জুম্মার দিন স্যার, এই জন্য হ্যাঁ স্যার আমি আমরা এই আজকে মনে করছিলাম শুক্রবার, গতকাল কেটে বলছি। তাহলে কয়টা করতে চাও বলো একটু? আমি তো অবশ্যই সেটা স্যার সকাল 10টায় দেন স্যার। ওকে ঠিক আছে, তাহলে 10টা। সিয়ার তুমি আমাকে 9:30টায় ফোন দিবা। রেসপন্স টু রোল কল 2। ইয়েস স্যার।
3 5 7 8 স্যার Nine. ইয়েস স্যার স্যার আমি নাবিলা Nabila 8 9 ইয়েস স্যার 10 11 14 16 17 Yes, sir. 19 20 ইয়েস স্যার Yes, sir. 21 Yes, sir. 22 স্যার ছিল স্যার এমবি শেষ হয়ে গেছে বের হয়ে গেছে স্যার 23 27 ইয়েস স্যার 34 39 Yes, sir. 40 41 42 ইয়েস স্যার 43 Yes, sir. 45 স্যার 45 ছিল স্যার স্যার 46 ডিসকাউন্ট 47 49 ইয়েস স্যার 50 52 স্যার 49 54 55 স্যার 57 ইয়েস স্যার স্যার 54 ছিল স্যার ও তোর নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে 58 7 Yes, sir. 9 ইয়েস স্যার 54 Yes, sir. ওকে ঠিক আছে কেউ অ্যাবসেন্ট আছো 14, sir. 14. স্যার 11 টা স্যার 40 আছো Sir, 14. 14. আর কেউ আছো স্যার 16 ছিল স্যার বের হয়ে গেছে 11, sir. 11. আর কেউ Sir, 08. আর কেউ এ আছো নুসরাত জাহান নিসা তারপরে ছিল তানজিম আক্তার আতিকুর রহমান Sir, 39, sir. 39 কি দিছি Oh, thank you. আর কেউ আছে তানজিমা আক্তারও ছিল স্যার আর কেউ ছিল ওকে নেক্সট ক্লাসে দেখা যাবে ঠিক আছে কালকে 11টায় ক্লাস ঠিক আছে 11টার সময় জাস্ট 11টায় শুরু করব